আরে ওই যে ম্যাডাম, আপনার শাড়ির আঁচলটাকে খুলবেন নাকি আমাকে খুলতে হবে? পিছন থেকে কেউ একজন হঠাৎ করে এমন কথা বলায় ভীষণ রকম রেগে গেল নদী। আর তখনই সে পিছন ফিরে তাকিয়ে দেখতে পেল একটা সুদর্শন দেখতে ছেলে দাঁড়িয়ে আছে। চেহারা দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির ছেলেই হবে, কিন্তু তার ব্যবহার এতটাই অভদ্র কেন? নদী ছেলেটাকে রাগী গলায় বলতে লাগলো, এই যে মিস্টার, চেহারা দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির, আপনার ব্যবহার এত নোংরা কেন? কি সব বলছেন আপনি? আপনার কানে সমস্যা আছে নাকি? আমি তো আপনাকে জাস্ট এটাই বললাম যে আপনার শাড়ির আঁচলটা আপনি নিজেই খুলবেন নাকি আমাকে খুলে দিতে হবে। একদম চটকনা মেরে সব কটা দাঁত ফেলে দেব। বিয়াদব মার্কা ছেলে কোথাকার, কাকে কি বলছেন আপনি? রাস্তার মাঝখানে আপনি আমার শাড়ির আঁচল খুলবেন মানে? আর আপনি আমার শাড়ির আঁচল খুলবেনই বা কেন? আমি কি আপনার বিয়ে করা বউ নাকি? ও মা, তাই নাকি? শরীরের আঁচল খোলার জন্য বুঝি বিয়ে করা বউ হতে হয়? তাহলে চলুন না কাজী অফিসে, এক্ষুনি আপনাকে বিয়ে করে তারপরে আপনার শাড়ির আঁচলটা খুলে দেব। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? তাহলে চলুন কাজী অফিসে, আমি এক্ষুনি আপনাকে বিয়ে করব। আমারও বিয়ে করার প্রয়োজন। বলেই নদী আর এক মুহূর্তও দেরি না করে আকাশের হাতটা ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে বসালো। আর তারপরেই ড্রাইভারকে কার স্টার্ট করতে বলল। ড্রাইভারকে নিয়ে নদী একটা কাজী অফিসের সামনে এসে দাঁড়ালো। আর তারপরে আকাশের হাত ধরে টেনে কাজী অফিসের ভিতরে ঢুকে গেল। আর তখনই কাজী সাহেবকে সবকিছু খুলে বলল, বিয়ের সমস্ত কিছু রেডি করতে বলল। কাজী সাহেব সমস্ত কাগজপত্র রেডি করলে নদী রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। আর তারপরে এসে আকাশকে রেজিস্ট্রি পেপারে সাইন করতে বলল। কিন্তু আকাশ তো কোনোভাবেই রেজিস্ট্রি পেপারে সাইন করবে না। এটা দেখে তো নদী ভীষণ পরিমাণ রেগে গেল। আর সে তখনই আকাশকে বলতে লাগলো, ব্যাপার কি সমস্যা? এখন রেজিস্ট্রি পেপারে সাইন করছেন না কেন? আপনি তো বলেছিলেন আমাকে বিয়ে করবেন। এখন তো আমি রেজিস্ট্রি পেপারে সাইন করে দিয়েছি, আপনিও সাইনটা করে আমাকে আপনার বউ বানিয়ে নিন। তখনই আকাশ নদীকে বলতে লাগলো, আরে আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? আমি আপনাকে কি বললাম আর আপনি কি আমাকে কি বলছেন? আমি তো সেটাই বলেছি যেটা আপনি আমাকে বলেছেন। এখন নিন, তাড়াতাড়ি রেজিস্ট্রি পেপারে সাইনটা করে দিন, তারপর আমি আপনাকে নিয়ে এই শহর থেকে পালাবো। এইখানে আর থাকার আমার কোনো ইচ্ছে নেই। এই যে ম্যাডাম, আপনি যে পাগল হয়ে গেছেন সেটা কি আপনার বাড়ির লোক জানে? তা না হলে আপনি আপনার বাড়ির নাম্বারটা দিন, আমি তাদেরকে ফোন করে জানিয়ে দিচ্ছি। আরে আমারে পাগলে পাইছে নাকি যে আপনি আমার বাড়িতে ফোন দেবেন? এটা তো আমি কখনোই হতে দেব না, কারণ আমার বাড়ি থেকে আমি পালিয়ে এসেছি। একটা ছেলের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছে, কিন্তু আমি সেই ছেলেকে বিয়ে করব না। তাই সে আপনি বিয়ে করবেন কি করবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আমাকে কেন ফাঁসাতে চাইছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। কি সমস্যা আপনার? সমস্যা একটাই, এখানে আমি এই রেজিস্ট্রি পেপারে সাইন করবেন আপনি, আর আমাকে বিয়ে করবেন। তারপর আমরা এই শহর থেকে অনেক দূরে চলে যাব, আর সেখানে আমাদের ছোট্ট একটা সংসার সাজাবো। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনার বাসার ঠিকানা আমাকে দেন, আমি নিজ দায়িত্বে আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আকাশের এরকম কথাবার্তায় ভীষণ পরিমাণ রেগে যাচ্ছিল নদী। সে কোনোভাবেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছিল না। তখন ঠাস করে আকাশের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, তো তোমার কি সমস্যা? তাড়াতাড়ি, কখন থেকে আমি ভালোভাবে বলতেছি, আমার কথা কি তোর কানে ঢুকতেছে না নাকি? আমি বললাম না আমি তোরে বিয়ে করব, এখন তুই আমাকে বিয়ে করবি, এটাই শেষ কথা। চুপচাপ রেজিস্ট্রি পেপারে সাইনটা করে দে, তা না হলে কিন্তু একদম খুন করে ফেলবো তোকে, এই বলে দিলাম। আরে আপনি তো যাচ্ছে তাই মেয়ে মানুষের একটা ছেলেকে এভাবে থ্রেট দিয়েছেন, আপনার একটু লজ্জা করছে না? এই ছ্যামরা, আমার লজ্জা লাগবে কেন? আমি কি কাপড় ছাড়া এখানে দাঁড়িয়ে আছি নাকি? এত কথা বাড়াস না, আমার এত কথা একদম ভালো লাগছে না। তোকে যেটা বলেছি তুই সেটাই কর, চুপচাপ রেজিস্ট্রি পেপারে সাইনটা করে দে, তা না হলে কিন্তু আমি সত্যি বলছি আমার মেজাজ এখন খুব বেশি খারাপ হচ্ছে কিন্তু। ওরে আল্লাহ, তুমি আমারে রক্ষা করো। আমি কোন পাগলের পাল্লায় পড়ে গেলাম আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর কোনো কিছু বোঝার কোনো প্রয়োজন নেই, তোকে যেটা বলেছি তুই চুপচাপ সেটাই কর, তা না হলে আমি যেটা বলেছি সেটাই কিন্তু করব, এই তোকে বলে দিলাম। নদী প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে আকাশকে কথাগুলো বলে তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকা ঝরে পড়ছিল।
আকাশ নদীর দিকে তাকিয়ে ভীষণ রকম ভয় পেয়ে গেল। একটা মেয়ে মানুষ এতটা রাগী হতে পারে সেই প্রথমবার দেখল। যেন এই আগুনের ঝলসানিতে পুরো একটা সাম্রাজ্য ঝলসে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই মেয়েটা। আকাশ ভীষণ রকম ভয় পেয়ে গেল নদীর এরকম কাহিনী দেখে। তাই সে আর কোনো কথা না বলে চুপচাপ রেজিস্ট্রি পেপারে সাইনটা করে দিল। আকাশ রেজিস্টার পেপারে সাইনটা করে দেওয়ার পরেই নদী বলতে লাগলো, এই তো গুড বয়, এখন তুই শুধু আমার শাড়ির আঁচল নয়, পুরো শাড়িটাই খুলতে পারিস। তবে এখানে খুলবি নাকি বাসায় গিয়ে? বলতেই আকাশ তার ঘড়ির হুকের সঙ্গে লেগে থাকা নদীর শাড়ির আঁচলটা খুলে দিয়ে বলতে লাগলো, এই নিন আপনার শাড়ির আঁচল, আমি আমার ঘড়ির হুক থেকে খুলে দিয়েছি। এবার আপনি আপনার পথে যেতে পারেন আর আমি আমার পথে। মানে এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মানে হলো এটাই যে আপনার শাড়ির আঁচলটা আমার ঘড়ির হুকের সঙ্গে লেগে আটকে গিয়েছিল, আর আমি আপনাকে এটাই খুলতে বলেছিলাম, কিন্তু আপনি আমার পুরো কথাই শুনেননি। নদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কখনো এমনটা ভাবতেই পারেনি তার সঙ্গে এরকম কিছু হতে পারে, আর সে এরকম একটা বোকামি কর্মকাণ্ড করে বসবে। তাই সে আকাশকে বলতে লাগলো, আরে ওই হারামজাদা, তোর ঘড়ির হুকের সঙ্গে আমার শাড়ির আঁচল আটকে গেছে, এটা তুই আমাকে আগে বলবি না? এতক্ষণে তোর বলার সময় হলো? আমি আপনাকে কখন বলবো? আপনি কি আমাকে বলার মতো সময় আর সুযোগ দিয়েছেন নাকি? আমি তো সেই কখন থেকে আপনাকে এটাই বলার চেষ্টা করছিলাম যে আপনার শাড়ির আঁচলটা আমার ঘড়ির হুকের সঙ্গে আটকে আছে, কিন্তু আপনি তো আমাকে সেই সুযোগটাই দিলেন না বলার জন্য। আর এখন আপনি উল্টে আমাকেই ঝাড়ি দিচ্ছেন, এটা তো একদম ঠিক হচ্ছে না। তোরে কি ঝাড়ে দিতে আমার স্বাদ লাগছে নাকি? তুই এই ছোট্ট একটা কথা আমাকে বলতে পারলি না, এখন কি না বলছিস আমি আমার পথে যাবো আর তুই তোর পথে যাবি? তুই কি সবটা মগের মুল্লুক পেয়েছিস নাকি? আরে বড্ড আজব মানুষ তো আপনি। আমি কখন বললাম যে আমি মগের মুল্লুক পেয়েছি? আপনি তো নিজেই আমাকে মগের মুল্লুক পেয়েছেন, যেভাবে ইচ্ছে হচ্ছে সেভাবে আমাকে নাচাচ্ছেন। দেখ, একদম বেশি কথা বলিস না, তাহলে কিন্তু আমি সত্যিই তোকে খুন করে ফেলবো। তখনই আকাশ নদীকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, একদম আপনি আমার সঙ্গে অভদ্র আচরণ করার চেষ্টাও করবেন না। একটু আগেই আপনি আমাকে বিয়ে করেছেন, সেটা ভুলে যাবেন না। আপনি আমার বিয়ে করা বউ, তাই আমার সঙ্গে ভদ্র আচরণ করুন। হ্যাঁ, আমি তোর বিয়ে করা বউ, সেটা আমার মাথায় আছে। তবে তুই হয়তো একটা কথা ভুলে গেছিস। তুই যখন কাজীকে নিজের বয়স বলছিলি, তখন আমি জানলাম তুই আমার চাইতে 2 বছরের ছোট। হোয়াট? হ্যাঁ, একদমই তাই। আমার ডেট অফ বার্থ 2001 আর তোর ডেট অফ বার্থ 2003। মানে আমি আমার থেকে সিনিয়র একটা মেয়েকে বিয়ে করেছি, তাও আবার এভাবে হুট করে? আপনার মতো দজ্জাল মার্কা একটা মেয়েকে? একদম দিব কানের নিচের 2টা। তুই দজ্জাল কাকে বলছিস? যে নিজের বিয়ে করা বরকে কানের নিচে দিতে পারে সে তো দজ্জাল ছাড়া আর কিছুই হতে পারে না। যাই হোক, এখন কোথায় যাবেন সেটা বলেন। কোথায় আবার যাব? তুই আমাকে তোর বাসায় নিয়ে যাবি, আর না হলে অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে আমার ফ্যামিলির কেউ আমাকে খুঁজে পাবে না। আই অ্যাম সো সরি ম্যাডাম, আপনাকে আমি আমার বাসায় নিয়ে যেতে পারবো না। আমার আব্বু আম্মু যদি জানতে পারে আমার বড় ভাইকে রেখে আমি বিয়ে করে নিয়েছি, তাহলে এমনিতেই আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তার উপর আবার যদি তারা এটা জানতে পারে যে আপনি আমার থেকে বয়সে বড়, তাহলে তো আর রক্ষে নেই। আচ্ছা, তোর কোনো আত্মীয়র বাড়ি নেই যেখানে গিয়ে আমরা কয়েকদিন থাকতে পারবো? এই শহরে আত্মীয় স্বজনের আমার অভাব নেই। আমার সমস্ত আত্মীয় স্বজন এই শহরে থাকে, কিন্তু আপনাকে নিয়ে যাওয়া যাবে না ম্যাডাম, কারণ আমার বাসায় যেতে আধা ঘন্টা লেট হলেই আমার আম্মু অলরেডি সমস্ত আত্মীয় স্বজনের বাসায় খোঁজ খবর নেওয়া শুরু করে দেন। ধুর, মাথাটাই হ্যাং হয়ে আসছে, কি করব কিছুই বুঝতে পারছি না। কোথায় যাব, কোথায় থাকবো? আচ্ছা চল, একটা চায়ের দোকানে গিয়ে বসে 1 কাপ চা খাই, আর ততক্ষণে মাথাটা ফ্রেশ করে একটু চিন্তা ভাবনা করি কোথায় যাওয়া যায়। এই বলে নদী আকাশকে নিয়ে সামনে একটা টং দোকানে বসে চা খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে নদী আকাশকে বলতে লাগলো, চল আমরা দুজন আমার মামার বাড়ি চলে যাই, সেখানে আমরা দুজন সেফলি কিছুদিন থাকতে পারবো। তারপর আমাদের দুজনের কিছু একটা ব্যবস্থা করে সেখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাই চলুন। এটা ছাড়া তো এখন আর কিছুই করার নেই। হ্যাঁ, তাই চল। এই বলে নদী আকাশকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল।
আর তারপরই গাড়িতে উঠে বসলো। নদী গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলতে লাগলো, এইখানে 100 টাকা আছে, এটা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আপনি বাসায় চলে যাবেন। আর আম্মু যদি আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে বলবেন কোথায় গেছে জানি না। কিন্তু ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন সেটা বলে যান। আপনি কি কানে শুনতে পান না নাকি? আপনাকে আমি কি বললাম, তারপরও আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? না মানে আসলে ম্যাডাম, আমি তো এখান থেকে যাওয়ার পর আপনার বাড়িতে প্রত্যেকটা মানুষ আমাকে প্রশ্ন করবে আপনার ব্যাপারে, তখন আমি কি বলবো? বলবেন আমি জাহান্নামে গেছি। বাই দ্য ওয়ে, গাড়ি লাগবে না, আপনি গাড়ি নিয়ে চলে যান। আমি যদি গাড়ি নিয়ে যাই তাহলে তো আমার গাড়ির জিপিএস ট্র্যাক করে জেনে যাবে আমি কোথায় আছি। এই নিন, আমি আমার মোবাইলটাও রেখে যাচ্ছি। এই বলে নদী নিজের মোবাইল আর গাড়ির চাবি ড্রাইভারের হাতে তুলে দিয়ে আকাশকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল। আর তারপর ড্রাইভারকে চলে যেতে বলল। ড্রাইভার তখনও সেখানে দাঁড়িয়ে আছে। নদী আকাশের হাতটা ধরে একটা রিকশায় নিয়ে গিয়ে বসলো। আর তারপরে আকাশ নদীকে বলতে লাগলো, এভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়াটা আমাদের একদমই ঠিক হয়নি। জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে তুই আমাকে নিয়ে তোর বাসায় চল, তাহলে তো সব সমাধান হয়ে যাবে। আপনি পাগল নাকি? আমি তো বললাম আপনাকে নিয়ে আমাদের বাসায় যাওয়া যাবে না। আব্বু আম্মু আমাকে মেরেই ফেলবে। তাহলে অত কথা বলছিস কেন? চুপচাপ রিক্সায় বসে থাক, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যাবি। এই বলে নদী আর আকাশ রিকশায় করে বাস স্টপেজে চলে আসলো। তখন প্রায় সন্ধ্যা 7টার বেশি বাজে। নদী আকাশকে দাঁড় করিয়ে রেখে বাস কাউন্টারে চলে গেল টিকিটের ব্যাপারে কথা বলার জন্য। প্রায় 10 মিনিট পর নদী ফিরে আসলো হাতে দুটো টিকিট। কিছুক্ষণ পরে বাস ছাড়বে, তাই নদী আকাশকে বলতে লাগলো, চল, সামনেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, সেখান থেকে কিছু খেয়ে নেওয়া যাক। পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে যাবে, আর রাস্তায় খাবার কিছু পাওয়া যাবে না। হ্যাঁ না মানে আসলে আমি তো বাইরের খাবার খেতে পারি না, আমার পেট ব্যথা করে। এই দেখ, একদম ন্যাকামি করিস না, ন্যাকামি আমার একদম ভালো লাগে না। এখানে তোকে হোমমেড খাবার কে দেবে? চুপচাপ চল তো আমার সঙ্গে। এই বলে আকাশ রেস্টুরেন্টে যেতে না চাইলো নদী তাকে জোর করে টেনে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে ঢুকে গেল। আর তারপর ওয়েটারকে ডেকে তাদের দুজনের জন্য খাবার অর্ডার করলো। নদী খাবার খেতে শুরু করলো, কিন্তু আকাশ চুপচাপ বসে আছে, কিছু একটা নিয়ে চিন্তা করছে। তখনই হঠাৎ করে আবারও নদী তাকে বলতে লাগলো, কিরে, কি ব্যাপার? তুই এইভাবে চুপচাপ বসে আছিস কেন? খাবার সামনে নিয়ে। আমার খেতে ইচ্ছে করছে না, আপনি প্লিজ খেয়ে নিন, আমাকে জোর করবেন না। মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? টাকা গাছে ধরে না। আমি টাকা দিয়ে খাবার অর্ডার করেছি, তুই খাবি না মানে? চুপচাপ খাবারটা খেয়ে নে বলছি। আমার খেতে ইচ্ছে করছে না, আমি কিভাবে খাবো? আমি বললাম তো আমি এখন খাবো না, আপনি খেয়ে নিন, কোনো প্রবলেম নেই। আমি তো তোর প্রবলেমের কথা বলছি না, আমি আমার প্রবলেমের কথা বলছি। খাবারটা আমি পয়সা দিয়ে কিনেছি, তাই তোকে খেতেই হবে। এই বলে আকাশ খাবার খেতে না চাইলেও নদী তাকে জোর করে মুখ চেপে ধরে মুখের ভিতর খাবার ঠেসে দিল। আকাশ বাধ্য হয়ে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হতেই দুজনে আবারও কাউন্টারে চলে আসলো। বাসে অলরেডি সমস্ত উঠে গেছে, কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবে, তাই নদী আর আকাশ দুজনেই বাসে উঠে পড়লো। 2-3 মিনিট পরেই বাস ছেড়ে দিল। ছুটছে অদম্য গতিতে। শহরের ল্যাম্প পোস্টের লাইট আর অসংখ্য গাড়ি ছোটাছুটি। তবে খুব বেশি সময় লাগলো না, ঘন্টা খানেকের মধ্যেই এইসব কিছু কমে গেল। গাড়িটা ছাড়তে লাগলো গ্রামের কোনো এক রাস্তা ধরে। শুনশান নীরব এলাকা, শুধু চারপাশে ল্যাম্প পোস্টের লাইট ছাড়া কিচ্ছুই নেই। দূরে শোনা যাচ্ছে শিয়ালের ডাক, ঝিঝি পোকার শব্দ, আর কিছুই না। মুহূর্তের মধ্যে আকাশের চোখে ঘুম চলে আসলো। সে ঘুমের অতল সাগরে চলে গেল, কিন্তু নদী তখনও ঘুমায়নি। আকাশ ঘুমের করে নদীর কাঁধে মাথা রেখে শুয়ে আছে। নদী তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে নদীর চোখেও ঘুম চলে আসলো, ঘুমিয়ে পড়লো। দুজনের ঘুম ভাঙলো সকাল 6টা বাজে। বাস স্টপে এসে দাঁড়িয়ে আছে। অন্যান্য যাত্রীরা ততক্ষণে নেমে গেছে, কিন্তু তারা এখনো নামেনি। নদীর ঘুম ভাঙতেই নদী আকাশকে ডেকে তুললো। আকাশ ঘুম ঘুম চোখে নদীকে বলতে লাগলো, আরে কি হয়েছে? আমাকে এভাবে ডাকছেন কেন? আমাকে আরেকটু শান্তিতে ঘুমাতে দেন। আমার একদম ভালো লাগে না সকাল সকাল ঘুম থেকে উঠতে। আরে, আমরা আমাদের স্টপে চলে এসেছি, এখন তো গাড়ি থেকে নামতেই হবে। চলো তাড়াতাড়ি নেমে যাও। ও আচ্ছা, এই কথা।
আপনি আমাকে আগে বলবেন না? তাহলে তো আমি আরো আগেই ঘুম থেকে উঠে যেতাম। কিভাবে বলবো? আমি তো নিজেই ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, বাদ দাও সেই সব কথা। এখন চলো, মামার বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকে একটা রিক্সা কিংবা অটো নিয়ে মামার বাড়ি চলে যেতে পারবো। বলেই আকাশ আর নদী দুজনেই বাস থেকে নামলো। আর তারপরেই তারা স্টপেজের চারপাশে অটো কিংবা রিক্সা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কিছু দেখা যাচ্ছিল না। আকাশের সাথে সেরকম কোনো কিছু না থাকলেও নদীর সাথে ছিল বড় একটা লাগেজ, তাই হেঁটে যাওয়া সম্ভব নয়। তাছাড়া গ্রামের রাস্তা, সবচেয়ে বড় ব্যাপার নদী নিজেও এখানে অনেক বছর পর এসেছে। সেই ছোটবেলায় এসেছিল মামার বাড়িতে, তারপর অনেক বছর আর এখানে আসা হয় না। এর পেছনে অবশ্য কিছু কারণও রয়েছে, কিন্তু সেগুলো এক্ষুনি আপনাদের না বলি। অনেক খোঁজাখুঁজি করার পর একটা রিক্সা পাওয়া গেল, আর সেটাতেই উঠে গেল আকাশ আর নদী দুজনে। তবে ভাড়া দ্বিগুণ দিতে হলো, তাতেও কোনো আফসোস নেই নদীর। কিছুক্ষণের মধ্যেই নদীর মামার বাড়ির সামনে এসে রিক্সাটা দাঁড়ালো। গ্রামের বাড়ি, তবে বাইরের পরিবেশ থেকে মনে হচ্ছে পুরনো জমিদার বাড়ি। বাড়ির সামনে বিশাল এক বাঁধানো পুকুর পাড়, চারপাশে বিভিন্ন রকমের গাছগাছালি, আম, জাম, কাঁঠাল আর সুপারি গাছ। চারপাশটা সবুজে সবুজে মম হয়ে আছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। নদী আকাশের হাত ধরে সামনের দিকে এগোতে শুরু করলো। বাড়ির মেইন গেটে পৌঁছাতেই নদী দেখতে পেল সদর দরজা টপকে তার মামা বাড়ি থেকে বের হচ্ছেন। নদী তার মামাকে ডেকে চিনতে পারলেও তার মামা তাকে প্রথমে চিনতে পারেনি, কারণ সে ছোটবেলায় ভাগ্নিকে দেখেছিলেন। তাই তিনি নদীকে বলতে লাগলেন, এই এই কে আপনারা? এভাবে সকালবেলা আমাদের বাড়িতে ঢুকছেন কেন? আরে মামা, আমি তোমার ভাগ্নি নদী, শহর থেকে এসেছি। আমাকে তুমি চিনতে পারোনি? হ্যাঁ, আমার ভাগ্নি, নাম নদী, কিন্তু আপনি যে আমার ভাগ্নি সেটা আমি নিশ্চিত হব কিভাবে? আরে মামা, তুমি তো দেখছি আচ্ছা ভুলো মনের। এই যে দেখো, আমার হাতে একটা বার্থ মার্ক রয়েছে। এটা দেখে নিশ্চয়ই তুমি আমাকে চিনতে পারবে। তখনই নদীর মামা নদীর হাতের দিকে তাকালো। একদমই তাই, এটাই তো ওনার ভাগ্নি নদী। সেই ছোটবেলা থেকে এই দাগটা নদীর হাতে রয়েছে, তাই তিনি খুব সহজেই নিজের ভাগ্নিকে চিনে নিলেন। আর তারপরেই তিনি নিজের ভাগ্নিকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, কিরে মা, এতদিন পরে মামার কথা মনে পড়লো? তোর মা না হয় আমার প্রতি একটু রেগে আছে, কিন্তু তুই তো আমার অনেক আদরের ভাগ্নি ছিলি। তুই অন্তত আমাদের কাছে আসতে পারতি। আর বলো না মামা, পড়াশোনা নিয়ে ভীষণই ব্যস্ত ছিলাম। কোথাও বেড়াতে যাওয়ার মতো সময় হয়ে ওঠেনি। যাই হোক, এবার চলে এসেছি, অনেকদিন থাকবো এখানে। ও আচ্ছা, সে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোর যতদিন ইচ্ছে তুই এখানে থাক। এই বাড়িতে তো তোরও একটা ভাগ আছে। বাই দ্য ওয়ে, তোর সঙ্গে ছেলেটাকে? মামা, তুমি কি সব প্রশ্ন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে করবে, নাকি বাড়ির ভেতরেও যেতে দেবে? অবশ্যই, কেন যেতে দেব না? চল চল, ভেতরে চল, ভেতরে গিয়ে কথা হবে। এখন আর কোনো কথা নয়। এই বাবা, চলো বাড়ির ভেতরে। এই বলে নদীর মামা নদী এবং আকাশ দুজনকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বিশাল বড় এক ড্রয়িং রুম, জয়েন্ট ফ্যামিলিতে যেরকমটা হয়ে থাকে আর কি, সবাই মিলে এক বাড়িতে থাকলে। নদীর মামা নদী আর আকাশকে ড্রয়িং রুমে বসতে দিল, আর তারপরেই নদীর মামিকে ডাকতে শুরু করলো। এই, কই গেলা? একবার এদিকে আসো, দেখো কে এসেছে। ফজরের নামাজ শেষ করে সবেমাত্র রান্নাঘরে ঢুকেছিলেন নদীর মামি। নিজের স্বামীর ডাক শুনে তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে ছুটে এলেন, আর তারপরে বলতে লাগলেন, কি ব্যাপার, কি হয়েছে? তুমি আবার বাড়িতে ফিরে আসলা কেন? আমি না বললাম তাড়াতাড়ি করে বাজারে যাও? তুমি বাজার থেকে আসলে রান্না করব। আরে বাবা, সে তো যাবই, আগে দেখো না আমি কাকে নিয়ে এসেছি। তাদের সঙ্গে তুমি কথা বলো, তারপর আমি যাচ্ছি। তুমি আবার কাকে নিয়ে এসেছো? আমাদের তো কোনো আত্মীয় স্বজন আসার কথা নেই, তাহলে আবার কে আসলো? আরে শহর থেকে আমার ভাগ্নি এসেছে, বড় আপার মেয়ে নদী এসেছে। আরে কি বলো তুমি? তাদের সঙ্গে তো অনেক বছর আমাদের কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে আবার বড় আপার মেয়ে কোথা থেকে আসলো? তোমার কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি? আরে না, একদমই নয়, আমার মাথা একদম সম্পূর্ণ ঠিক আছে। তুমি একবার এদিকে এসে দেখবে তো, তারপর তো আমাকে বলবে। কই দেখি বড় আপার মেয়ে, কই? বলেই নদী থেকে এগিয়ে এলেন তার মামি। নদীও উঠে গিয়ে মামিকে জড়িয়ে ধরলো, বিনিময় করলো, তারপর বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো। আর এদিকে আবারও নদীর মামি নদীর মামাকে তাড়া দিতে লাগলো তাড়াতাড়ি করে বাজারে যাওয়ার জন্য। এমনিতেই বাজারে যেতে হতো, তারপর আবার বাড়িতে নতুন মেহমান এসেছে বলে কথা, তাই তিনি নিজের স্বামীকে তাড়াতাড়ি করে বাজারে পাঠালেন।
আর তাড়াতাড়ি করে ফিরে আসতে বললেন। নদীর মামাও তখন আর কোনো দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে বাজারে চলে গেলেন। সকালের বাজারে সবকিছুই টাটকা টাটকা পাওয়া যায়, তাই তিনি বাজার থেকে ফ্রেশ কিছু মাছ আর সবজি তরকারি কিনে নিয়ে বাড়িতে ফিরে আসলেন। রান্নাঘরে স্ত্রীর হাতে বাজারগুলো তুলে দিয়ে তিনি বলতে লাগলেন, দেখো, অনেক মজা করে রান্না করবে, কিন্তু এত বছর পর আমার ভাগ্নিটা এসেছে, সবাই মিলে একসঙ্গে বসে দুপুরে খাবারটা খাবো। তার আগে আমাকে নাস্তা দাও। আমার ভাগ্নিটা অনেক দূর থেকে এসেছে, সারা রাত হয়তো রাস্তায় কিছুই খেতেও পাইনি। আরে বাবা, ঠিক আছে, আমার নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা টেবিলে বসো, আমি সবাইকে নাস্তা দিচ্ছি একসঙ্গে। বলেই তিনি নাস্তা নিয়ে টেবিলে চলে আসলেন। আর তারপরে একে একে ফ্যামিলির সবাই জয়েন করতে লাগলো। আর সেখানে যেন অষ্টম আশ্চর্যের মতো তাকিয়েছিল সবাই। নদী দেখে কেউ ভাবতেই পারছিল না এত বছর পর হঠাৎ নদী নানার বাড়িতে আসবে। বাড়িতে এমনও সদস্য আছে যারা জীবনে এই প্রথমবার নদীকে দেখছে। নদীর ছোট মামি এবং তার মামাতো ভাই বোনেরা, একটা মাত্র মামাতো বোন আছে যে নদীর সঙ্গে ছোটবেলাটা কাটিয়েছে এই বাড়িতে। তার নাম তিশা। সে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে। অন্য মামাতো বোনেরা যারা এই বাড়িতে আছে তাদের সঙ্গে নদীর জীবনে এই প্রথমবার দেখা হয়েছে। সবাই এক এক করে নদীকে প্রশ্ন করছিল। তখনই নদীর মামা সবাইকে ধমক দিয়ে বলতে লাগলো, আরে এসব কি শুরু করেছো তোমরা? পাগল হয়ে গেছো নাকি? মেয়েটা এত দূর থেকে এসেছে, আগে তাকে নাস্তাটা করে নিতে দাও, একটু বিশ্রাম করতে দাও, তারপর তোমাদের যা প্রশ্ন করার করো। আরে মামা, তুমি ওদেরকে বকছো কেন? ওরা তো এই প্রথমবার আমার সঙ্গে একই টেবিলে নাস্তা করছে। ওরা আমাকে চিনতে পারেনি, তাই আমাকে প্রশ্ন করছে। হ্যাঁ, সে ঠিক আছে, প্রশ্ন কি পরে করা যাবে না? এখন খাবার টেবিলে বসে এত কথা বলতে হবে? খাবার টেবিলে বসে কোনো কথা নয়, সবার খাওয়া শেষ করো, তারপর কথা হবে। নদীর মামার ধমক শুনে কেউ আর কোনো কথা বলার সাহসী পেল না। সবাই খাবার খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষ হলে সবাই ড্রয়িং রুমে এসে বসলো। নদীকে সবাই ঘিরে ধরলো, এক একজন এক এক রকম প্রশ্ন করতে লাগলো। আর নদীও সবাইকে উত্তর দিতে লাগলো। ঠিক ওই মুহূর্তেই নদীর মামা আবারও নদীর পাশে এসে বসলেন। তারপর নদীকে বলতে লাগলেন, কি ব্যাপার আম্মাজান, আপনার সাথে ওটা কে? আপনি তো আমাকে বললেন না। মামা, তোমাকে সব বলবো, কিন্তু এখন কিছুই বলা যাবে না। তুমি আমার সঙ্গে একটু বাইরে চলো। ঠিক আছে আম্মাজান, তাই চলেন। এই বলে নদী, আকাশ আর নদীর মামা তারা তিনজনে বাড়ির বাইরে পুকুর পাড়ে চলে আসলো। পুকুরের পাড়ে বসার মতো জায়গা করা ছিল, সেখানেই তিনজন বসলো। আর তারপরেই নদী তার মামার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, মামা, আসলে আমি বুঝতে পারছি না তোমাকে ব্যাপারটা কিভাবে বলবো, কিন্তু এই মুহূর্তে যদি তোমাকে সাথে ব্যাপারটা শেয়ার না করি তাহলে ভীষণ অন্যায় হয়ে যাবে। আম্মাজান, ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনার আব্বা আম্মুর মতন নই। আমাকে আপনি নির্দ্বিধায় যে কোনো কিছু শেয়ার করতে পারেন। আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব আপনাকে সাহায্য করব। আসলে মামা, হয়েছে কি, অতঃপর নদীর সমস্ত ঘটনা তার মামাকে খুলে বলল। সবকিছু শুনে তার মামা বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। আর তারপরেই নদীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, ঠিক আছে আম্মাজান, এসব কিছু নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, যা হবার হবে সবটা আমি সামলে নেব। আর আপনার আব্বু আম্মু কোনো কিছু জানবে না। আপনি এখানে নিশ্চিন্তে কিছুদিন থাকুন, আপনার মাথা ঠান্ডা হোক, তারপর আমরা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব পরবর্তী স্টেপ কী নেওয়া যায়। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ সো মাচ। তোমার উপরে আমার সম্পূর্ণ ভরসা ছিল তুমি ব্যাপারটা বুঝতে পারবে, তাই তো আমি আর কোথাও না গিয়ে শুধু এখানেই চলে এসেছি। একদম ভালো করেছো আম্মাজান, এখন চলো ভেতরে, সবাই বসে আছে, ওরা আবার ভাববে তুমি আমার সঙ্গে কি না কি কথা বলতে এত আড়ালে নিয়ে এসেছো। আর জামাই বাবাজি শোনো, ওরা সবাই তোমার শালাশালি হয়, ওদের সঙ্গে তুমি মিশে যাও, তাহলে তোমারও সময়টা ভালো কাটবে। ঠিক আছে মামা, কোনো সমস্যা নেই, আপনি যেমনটা বলবেন। এই বলে আকাশ, নদী আর নদীর মামা তিনজনই বাড়ির ভিতরে চলে আসলো। সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ উল্লাস করতে লাগলো। এদিকে নদীর মামা নিজের স্ত্রীকে ঘরে ডেকে নিয়ে সম্পূর্ণ ব্যাপারটা খুলে বললেন। আর তারপর ওনার স্ত্রী ওনাকে বলতে লাগলেন, দেখো, এক্ষুনি আপা দুলাভাইকে কোনো কিছু জানানোর প্রয়োজন নেই। তারা তো এখন হয়তো বা অনেক বেশি রেগে আছে। কিছুদিন মেয়েটা এখানেই থাকুক, আপা দুলাভাইয়ের মাথা ঠান্ডা হোক, তারপর তাদেরকে জানানো যাবে। আমিও এরকমটাই ভেবেছি, এখন ওই আপা দুলাভাইকে কিছু জানানো যাবে না, পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর যা করার করতে হবে। আর এই কয়দিন চুপচাপ এখানেই ওরা থাকুক। হ্যাঁ, একদমই তাই। আপা দুলাভাই যেহেতু জানে তাদের আমাদের সঙ্গে অনেক বছর যাবৎ কোনো যোগাযোগ নেই, তাই তার মেয়ে কোনোভাবেই এখানে আসবে না।
তাছাড়া ও তো মোবাইল আর গাড়ি সব কিছুই ছেড়ে এসেছে, তাই তাদের সন্দেহ করার কোনো স্কোপ নেই। এদিকে আকাশ আর নদী দুজনেই বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে মিশে গেছে। সবারই বয়স 12 থেকে 17-18 এমন হবে। কেউ বা 7-8-এ পড়াশোনা করছে আর কেউ বা কলেজে। বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই মিশুক, সবাই খুবই ভালো মানসিকতার, যার কারণে আকাশ সহজে এই বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যেতে পেরেছে। সারাটা দিন খুব সুন্দরভাবেই কাটলো। দুপুর আর রাতে সবাই একসঙ্গে খাবার টেবিলে বসে খাবার খেলো। রাতে ঘুমানোর সময় হয়ে আসলো। সবাই নিজেদের রুমে ঘুমিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। নদীর বড় মামার ছোট মেয়ে নদীকে নিজের রুমে ঘুমানোর জন্য বলছিল, আর তখনই তার আম্মু তাকে ধমক দিয়ে বলতে লাগলো, যাও তুমি তোমার নিজের রুমে গিয়ে ঘুমাও। আপু এখন বড় হয়েছে, আপু আলাদা রুমে ঘুমাবে। কিন্তু আম্মু, আমার তো আপুর সঙ্গে ঘুমাতে ভীষণ ইচ্ছা করছে। আপু তো এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, প্লিজ আমাকে আপুর সঙ্গে একটু ঘুমোতে দাও না। তিন্নি, একদম বেশি কথা বলবে না। তোমাকে আমি যেটা বললাম সেটাই করো। তুমি নিজেই রুমে যাও আর চুপচাপ ঘুমিয়ে পড়ো। আরে মামি, তুমি ওকে বকছো কেন? ও আমার সঙ্গে ঘুমাতে দাও না। তিন্নি, তুমি আমার সঙ্গে ঘুমাও, চলে আসো আমার সঙ্গে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও তোমার সঙ্গে কেন ঘুমাবে? আকাশ বাবা যে তোমার সঙ্গে ঘুমাবে। ড্রয়িং রুমে ওয়েট করছে তোমার জন্য। আমি তোমাদের জন্য রুম রেডি করে দিয়েছি। তুমি চলো তো। তিনি, তুই তোর রুমে যা। দূর, ভাল লাগে না। আম্মু, তুমি এই একটা দিন আমাকে আপুর সঙ্গে ঘুমোতে দিলে না, যাও, তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না। এই বলে নাক সিটকাতে সিটকাতে তিন্নি সেখান থেকে চলে গেল। আর এদিকে তিন্নির মুখটা এরকম কালো দেখে নদী তার মামিকে বলতে লাগলো, আরে মামি, তুমি এরকমটা কেন করলে? ও তো বেচারি আমার সঙ্গে একটু ঘুমাতেই চেয়েছিল, তাহলে বকা দেওয়ার কি দরকার ছিল? একটা দিনেরই তো ব্যাপার। আরে মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কালকে তোমাদের বিয়ে হয়েছে আর এই প্রথম রাতে তুমি তোমার স্বামীর সাথে সারা ঘুমাবে? এটা তো হতে পারে না। বাঙালি মেয়েদের স্বামীর পরে আর কিছু হয় না। যাও তুমি ওই ডান পাশের 3 নাম্বার রুমটায় যাও। আমি আকাশ বাবাজিকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে তিনি নদীকে রুমটা দেখিয়ে দিয়ে নিচে চলে গেলেন। আকাশ তখনও ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তিন্নির আম্মা আকাশের পাশে গিয়ে বসলো আর তারপর বলতে লাগলো, দেখো বাবা, আমি তোমাদের জন্য সেরকম কোনো কিছু আয়োজন করতে পারিনি, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। কোনো কিছু কমতি থাকলে মন খারাপ করো না। যখন তোমাদের সামর্থ্য হবে তোমরা তোমাদের মতো সব কিছু করে গুছিয়ে আয়োজন করে নিও। আরে মামি, এসব আপনি কি বলছেন? সেরকম কোনো ব্যাপার না। আপনি আমাদের জন্য যা করেছেন তাই অনেক। আপনার এই ঋণ হয়তো আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। এভাবে বলো না বাবা, আমি তোমাদের জন্য যা করছি খুব সামান্য। কি করব বলো বাবা, আমরা গ্রামের মানুষ, আমাদের তো আর এত বুদ্ধি শুদ্ধি নেই কিনা। বাদ দিন না সেসব কথা। আপনারা সত্যি অনেক ভালো মানুষ। আপনাদের মাঝে আমি যে আন্তরিকতা দেখেছি তা শহরের মানুষের মধ্যে একদমই নেই। আপনিও ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। হ্যাঁ, তাই ঘুমিয়ে যাব। তুমি চলো, তোমাকে রুমে পৌঁছে দিয়ে দেই। এই বলে তিন্নির আম্মা আকাশকে রুমে নিয়ে চলে আসলেন রুমের ভিতর। আকাশকে পাঠিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। আকাশ রুমের দরজাটা লাগিয়ে দিয়ে রুমের ভিতর প্রবেশ করলো। নদী বিছানার এক পাশে বসে আছে। আকাশকে দেখে সে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, কি ব্যাপার? এবার আপনার নেক্সট প্ল্যান কি বলুন শুনি। আরে ম্যাডাম, আপনি আমাকে কেন প্ল্যান জিজ্ঞাসা করছেন? এখানে কি আপনাকে আমি নিয়ে এসেছি নাকি? আর এসব কিছু কি আমার প্ল্যানের অনুযায়ী হয়েছে নাকি? সে না হয় আমার প্ল্যান অনুযায়ী হয়েছে, কিন্তু এখন থেকে তো তোমার প্ল্যান অনুযায়ী আমাকে চলতে হবে, কারণ তুমি আমার স্বামী। সে তো আপনি আমাকে আসামি বানিয়ে রেখে দিয়েছেন। যাই হোক, খুব টায়ার্ড লাগছে, ঘুমাতে হবে। তাছাড়া আজকের খাওয়াটাও বেশি হয়ে গেছে, ভীষণ ঘুম পাচ্ছে আমার। এই ছেলে বলে কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজ আমাদের জীবনের কত প্রতীক্ষিত একটা রাত, আর এখন কিনা তিনি ঘুমিয়ে কাটিয়ে দেবেন? এত রাতে তো মানুষ ঘুমিয়েই থাকে, আমিও ঘুমাবো। এখানে এত অবাক হওয়ার কি আছে? ওরে বাবা রে বাবা, উনি এমন ভাব দেখাচ্ছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। দেখুন, একদম ফাজলামো করবেন না। মামা মামি এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছে,
আর আপনি এখন ঘুমাবেন? বলতেই আকাশ চারপাশে ফিরে তাকালো। সত্যি রুমটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। কাঁচা ফুলের গন্ধে চারপাশটা মম করছে। এটা দেখে আকাশ নদীকে বলতে লাগলো, এটা কি বেডরুম নাকি ফুলের বাজার? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই জন্য এত ফুল দিয়ে সাজানো হয়েছে কেন? ওমা, আপনি কি এটাও জানেন না? আপনাকে এটাও জানিয়ে দিতে হবে, তাই না? আপনি আমার কাছে আসুন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি বলেন তো। আমি শুনছি তো, আমার কান একদম ঠিক আছে। আমি অনেক দূর থেকে কথা বললেও সেটা শুনতে পাই। আর এখানে তো আমি আপনার খুব কাছে দাঁড়িয়ে আছি। তখনই নদী আকাশের আরো কাছে চলে আসলো আর তারপরেই বলতে লাগলো, এটা তো এত দূরে থেকে বলা যাবে না, কাছে আসতে হবে, আরো কাছে, তারপরে বলা যাবে। বলেই নদী আকাশের কোমরে হাত রাখলো আর এক টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। তখনই আকাশ বলতে লাগলো, আরে এটা কি করছেন? এই দেখো, একদম নাটক করবে না। আমি তোমার বিয়ে করা বউ, তাহলে তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো? আমাকে তুমি বলো, নয়তো নাম ধরে বলো। এটা কিভাবে সম্ভব? আপনি তো নিজেই বললেন আপনি আমার চাইতে বয়সে বড়। তাহলে আমি আপনাকে নাম ধরে কিভাবে ডাকতে পারি? কারণ আমি তোমার বিয়ে করা বউ, আর বউকে কেউ আপনি করে ডাকে না, বউকে তুমি অথবা নাম ধরে ডাকতে হয়। আমি এটা পারবো না। আমার পরিবারের মানুষ আমাকে এতটাও অভদ্রতা শেখায়নি। আচ্ছা, তাই নাকি? সেটা একটা সিনিয়র মেয়েকে বিয়ে করার সময় মনে ছিল না? এটা তো আগে ভাবা উচিত ছিল, তাই নয় কি? তখন কি জানতাম নাকি যে আপনি আমার চাইতে সিনিয়র? আপনি সিনিয়র হলে তো আমি কোনো দিনই এই বিয়ে করতে রাজি হতাম না। ওমা, যখন আপনি রেজিস্ট্রির পেপারে সাইন করলেন আর যখন আমি কাজীকে আমার বয়স বললাম, তখন আপনি শুনতে পাননি? তখন আমি খেয়াল করিনি, আর খেয়াল করলে নিশ্চয়ই এত বড় ভুল করতাম না। দেখো, যা হবার হয়ে গেছে, এইসব পিছনে একদম ক্যাচাল করবে না, আমার মাথা খারাপ করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। এখন যেটা বলছি চুপচাপ সেটাই করো। হ্যাঁ, আমিও তো সেটাই বললাম। আমার ভীষণ ঘুম পাচ্ছে, এখন ঘুমাতে হবে। একদম চুম্মা দিয়ে বিশ্বাস বন্ধ করে দেব, এই বলে দিলাম। বেয়াদব মার্কা ছেলে কোথাকার। আবার আমাকে বকেন কেন? আমি কি করলাম? এই দেখো, আরেকবার যদি তুই আমাকে আপনি করে ডেকেছিস, তাহলে তোর মুখ আমি একদম সেলাই করে দেব। আল্লাহ গো, তুমি আমারে বাঁচাও। তুমি আমারে কোন দোজকে নিয়ে ফেলে দিয়েছো? আমি তো নিঃশ্বাস নিতেই ভুলে যাচ্ছি। হ্যাঁ, তুই সেটাই কর, তুই মরে যা, তোর মরে যাওয়াই উচিত, হারামজাদা কোথাকার। বলেই প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বিছানার এক পাশে বসে পড়ল নদী। আকাশ আস্তে আস্তে গিয়ে নদীর পাশে বসলো আর তারপরেই বলতে লাগলো, আমার ভীষণ ঘুম পাচ্ছে, প্লিজ আমি একটু ঘুমাই। হ্যাঁ, যা, তুই তাই কর না। আমার সঙ্গে কেন বকবক করছিস? আমি তোর বকবকানি আর সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে থেকে দূর হ, হারামজাদা। আকাশ নদীর সঙ্গে আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। বিছানার এক পাশে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে নদীর আগে ফুসফুস করছে, এই ছিল বুঝি কপালে? এত প্রতীক্ষার একটা জিনিস জীবনে এভাবে নষ্ট হয়ে গেল, এটা সে ভাবতেই পারছে না। ভীষণ রাগ হচ্ছে তার, কিন্তু কিছুই করার নেই। ততক্ষণে আকাশ ঘুমের রাজ্যে রাজত্ব করতে চলে গেছে। নদী বিছানার এক পাশে শুয়ে পড়ল, ছটফট করতে লাগলো, কিন্তু তার কোনোভাবেই চোখে ঘুম আসছিল না। তখনই তার মনে একটা দুষ্ট বুদ্ধি এঁটে গেল। সেও হাল ছেড়ে দেওয়ার মতো পাত্রী নয়, সে নিজের জিনিসটা যেভাবেই হোক নিজের করে নেবেই। ছোটবেলা থেকেই এরকম জেদি মেয়েই নদী। তার চোখে পড়লে সেই জিনিসটাকে সে কখনোই নিজের চোখের সামনে থেকে হারিয়ে যেতে দেয় না। এবারেও এরকমটাই হয়েছে। ঘুমন্ত আকাশের বুকের উপর শুয়ে পড়ল নদী, আর তারপরে তার ঠোঁট দুটোতে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। হঠাৎ করেই বুকের উপর ভারী কিছু অনুভব আর ঠোঁটে উষ্ণ কিছুর অনুভবে ঘুম ভেঙে গেল আকাশের। চোখ মেলে তাকিয়ে দেখতে পেল নদী তার দুই ঠোঁটে ইচ্ছে মতো চুমু খাচ্ছে, তার মাথাটাকে বালিশের সঙ্গে শক্ত করে চেপে ধরে রেখেছে। আকাশ চাইলেও টু শব্দ করতে পারছে না, আর নিজের শরীরটাকে নড়াচড়াও করতে পারছে না, কারণ নদী তার বুকের উপর শুয়ে আছে তাই। প্রায় 5 মিনিট পর নদী আকাশের ঠোঁট দুটো ছেড়ে দিল। আকাশ নদীর কবল থেকে ছাড়া পেয়ে হাঁপাতে শুরু করলো। কোনো রকম ধাক্কা দিয়ে নদীকে বুকের উপর থেকে সরিয়ে দিয়ে উঠে বসলো, আর তারপরেই নদীকে বলতে লাগলো, আপনি মানুষ
নাকি অন্য কিছু? আরেকটু হলে তো আমি মরেই যেতাম। একদম চুপ। ভালোবাসা পেলে মানুষ আরো সুস্থ হয়, সুন্দরভাবে বেঁচে থাকে। আর সে কিনা মরে যেত? আর কি বলবো, তোর মরে যাওয়াই উচিত। যে বউকে ভালোবাসতে পারে না তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই বলে আপনি ঘুমের মধ্যে এভাবে আমার সঙ্গে এসব করবেন? হ্যাঁ করেছি তো, হ্যাঁ করেছি, বেশ করেছি। যখন কারো কাছ থেকে স্বেচ্ছায় কোনো কিছু পাওয়া না যায় তখন সেই জিনিসটা তার কাছ থেকে জোর করে আদায় করে নিতে হয়। কিন্তু তাই বলে এভাবে? বললাম তো, আমার যেভাবে ইচ্ছা হয় আমি সেইভাবেই নিব, আর যে জিনিসটা আমার ইচ্ছায় হয় আমি সেটাই নেব। এটা বলে আবারও নদী আকাশকে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিল আর আকাশের বুকের উপর উঠে আবারও চুমু খেতে লাগলো। চলে গেল প্রায় 20 মিনিট সময়। এখনো আকাশের ঠোঁট দুটোর উপর সমান তালে অত্যাচার চালিয়ে যাচ্ছে নদী। থামার কোনো নাম গন্ধ নেই। এদিকে আকাশের অবস্থা একদম নাজেহাল। কিন্তু একটা মেয়ে যখন নিজের থেকে তাকে ভালোবাসার উষ্ণতায় উষ্ণত করতে চাইছে, সে কতক্ষণ আর নিজেকে ধরে রাখবে? অবশেষে সে নিজেও নদীর সঙ্গে রেসপন্স করতে লাগলো। আর বেশ কিছু সময়ের মধ্যেই দুজন ভালোবাসার অতল সাগরে হারিয়ে গেল। প্রায় ঘন্টা খানেক পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে বিছানার দুপাশ ফিরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন আকাশের ঘুম ভাঙলো তখন সে দেখতে পেল নদী তার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। শরীরে একটা সুতো পর্যন্ত নেই। আকাশ ভীষণ লজ্জায় পড়ে গেল। তাড়াতাড়ি করে কম্বল দিয়ে নিজেদেরকে আবৃত করে নিল আর তারপরে নদীকে ঘুম থেকে ডেকে তুলল। এই যে, ঘুম থেকে উঠুন প্লিজ। আরে কি হলো, ডাকছো কেন? আমার ঘুম পাচ্ছে তো ভীষণ। রাতে তো অনেক দেরি করে ঘুমিয়েছি, তাই আমার ঘুম ভাঙেনি। আরে ম্যাডাম, আগে নিজের কাপড় চোপড়গুলো তো ঠিক করে দেন। এভাবে কেউ শুয়ে থাকে নাকি? মানে আমি আবার কি করলাম? আমি একদম ঠিক আছি, কথা বলো না, চুপচাপ ঘুমাতে দাও। এত শান্তির একটা ঘুম এভাবে ভাঙিয়ে দিতে হয় নাকি? আরে দেখো কিভাবে আমার সঙ্গে শুয়ে আছে। একটা ছেলের সঙ্গে এইভাবে শুয়ে থাকতে আপনার বুঝি একটু লজ্জা করছে না? ও মা, আমি যে পাড়ার ছেলের সঙ্গে শুয়ে আছি, আমি তো আমার বিয়ে করা জামাইয়ের সঙ্গেই শুয়ে আছি। তাহলে এখানে লজ্জার কি আছে? ও হে, আমি তো ভুলেই গেছিলাম আপনি আমার বিয়ে করা বউ। যাই হোক, দয়া করে এখন আপনি আমার বুকের উপর থেকে নামুন। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর এই যে আপনার কমলা দুটো আমার বুকে শুনে ঘষাঘষি করছে, এতে আমার আনকমফোর্ট লাগছে। ও আচ্ছা, তাই বুঝি। তো সেই মজা করে ইচ্ছা মতো খেলে এখন আনকমফোর্টেবল লাগার কি আছে? ভাব দেখানোর জায়গা পাও না, তাই না? এই যা, আপনিও না একদম যা তা। আপনার মুখে কিছুই আটকায় না। ও তুমি করতে পারবে তখন কোনো দোষ নাই, আর আমি বললেই দোষ? এটা বলো, এখন আবার খেতে ইচ্ছে করছে? নদীর এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল আকাশ। আর এদিকে নদী তক্ষুনি কম্বল দিয়ে নিজেদেরকে পুরোটা আবৃত করে নিয়ে আকাশকে বলতে লাগলো। আরে এইভাবে লজ্জা পাওয়ার কি আছে? আমার জুনিয়র জামাইটা, আমি তোমার বিয়ে করা বউ। আমার উপরে তোমার সম্পূর্ণ অধিকার আছে, আর আমার সবকিছু তো তোমারই। তোমার যখন ইচ্ছা হয় তখন তুমি তাই খেতে পারো। যা, আমার লজ্জা করছে এইভাবে বলে না। বলিনি তো, শুধু খেতে দিয়েছি, শুধু খাও। এই বলে নদী আবারও আকাশের খুব কাছে চলে গেল আর দুজনে বেশ কিছুক্ষণ আবারও ভালোবাসার আদান প্রদান করলো। সকাল 8টা বাজে। দুজন বিছানা ছেড়ে উঠলো আর তারপর ফ্রেশ হতে চলে গেল। আধ ঘন্টা ধরে দুজনে একসঙ্গে শাওয়ার নিল আর তারপরই রেডি হয়ে নিচে আসলো নাস্তা করার জন্য। নাস্তার টেবিলে বসেই নদীর মামা নদীকে বলতে লাগলো, আম্মাজান, জামাইকে নিয়ে আমাদের গ্রামটা ঘুরে দেখবেন। আমি তিন্নি আর বাকি বাচ্চাদেরকে বলে দিয়েছি তোমাদেরকে নিয়ে সারা গ্রাম ঘুরে দেখাবে। খুবই ভালো লাগবে তোমাদের। আর 2 দিন পর আমরা সবাই মিলে ফ্যামিলি পিকনিকে যাব। আচ্ছা মামা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আম্মু কি তোমাদের কাছে ফোন দিয়েছিল বা আমার ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছিল? না না, সেরকমটা করেনি। আসলে তোমার আম্মু হয়তো এটা কখনো ভাবতে পারেনি যে তুমি এখানে চলে আসবে। এসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। যখন সময় হবে তখন আমি নিজেই তোমাকে নিয়ে তোমার আম্মুর কাছে যাব আর সব কিছু বুঝিয়ে বলবো। বোন যতই রাগ করে থাকুক না কেন, ভাইয়ের উপরে আমি যখন তোমার আম্মুর সামনে গিয়ে দাঁড়াবো তখন তোমার আম্মু আমার সঙ্গে আর রাগ করে থাকতে পারবে না। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথাই বলেছো।
এভাবে কথা বলতে বলতে সবাই মিলে সকালের খাবারটা শেষ করলো। আর তারপর নদী আর আকাশ দুজনই নিজেদের রুমে চলে আসলো। দুজনে নিজেদের মধ্যে গল্প করছিল। ঠিক এমন সময় তিন্নি রুমের ভিতরে প্রবেশ করলো আর বলতে লাগলো, আপু শোন, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, আমার বোনটা, বল না কি হয়েছে। এভাবে বলার কি আছে, আমি তোর আপু হই, যে কোনো কথা আমি নির্দ্বিধায় বলতে পারিস। আসলে আপু, তোমার জামাইটা না হেভি হ্যান্ডসাম আছে। সুযোগ পেলে একবার তোমার জামাইয়ের সঙ্গে প্রেম করতাম। একদম দেব, একটা ফাজিল মেয়ে কোথাকার। ও তোর দুলা ভাই হয়, আর এটা আমার একমাত্র ব্যক্তিগত জিনিস, এটার দিকে চোখ দিবি না। সরি আপু, আমি তো তোমার সঙ্গে শুধু মজা করছিলাম। বাইরে সবাই ওয়েট করছে। আব্বু বললো তোমাদেরকে নিয়ে আমরা সবাই যেন গ্রামে ঘুরতে যাই, চলো। হ্যাঁ, তাই চল। এই বলে নদী আর আকাশকে নিয়ে তিন্নি রুম থেকে বের হলো। সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছিল। নদী আর আকাশ সেখানে আসা মাত্রই বাড়ির অন্য সব বাচ্চাদের সহ সবাই বের হয়ে গেল। গ্রামের রাস্তা আঁকাবাঁকা মেঠো পথ ধরে চাষের জমি, যতদূর চোখ যায় ততদূর সোনালি ধান ক্ষেত। সূর্যের আলোয় যেন ঝলমল করছে। খুবই সুন্দর এবং উপভোগ্যময় একটা পরিবেশ। হাঁটতে হাঁটতে সবাই মিলে নদীর পাড়ে এসে দাঁড়ালো। নদীতে জেলেরা মাছ ধরছে। কি অপূর্ব সেই দৃশ্য, যা শহরে থেকে কখনোই উপভোগ করা সম্ভব নয়। আকাশ নদীর পাড়ে হাঁটতে লাগলো একা একা। তার ভীষণ ভালো লাগছে। তখনই হঠাৎ করে পিছন থেকে তিন্নি আকাশকে বলতে লাগলো, দুলা ভাই সাবধানে, নদীর পাড়ে কিন্তু খুবই পিচ্ছিল স্লিপ, গেলে কিন্তু একদম নদীর তলদেশে চলে যাবেন। না রে, এসব তুমি কি বলছো? আমি তো সাঁতার জানি না, নদীতে পড়ে গেলে তো ভাসতে ভাসতে কোথায় না কোথায় চলে যাই। সেই জন্যই তো আপনাকে আগে থেকেই সাবধান করে দিলাম। আর চিন্তা নেই, আমি তো আছি, আমি সাঁতার জানি, আমি আপনাকে বাঁচিয়ে নেব, যদি আপু পারমিশন দেয় তো। বলেই একটা শয়তানি মার্কা হাসি দিল তিন্নি। আর তখনই নদী তার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, এইটুকু বয়সেই তুই এত পেকে গেছিস কিভাবে, পাকনি একটা। আকাশ, এদিকে চলে আসো। এদিকে আর যাবার প্রয়োজন নেই, বাড়ি ফিরে যাব, দুপুরের রোদ খুব বেশি উঠে গেছে। আমি আসছি। এই বলে আকাশ নদীর দিকে এগিয়ে আসছিল। তখনই হঠাৎ করেই কিছু একটা সঙ্গে লেগে আকাশের পা স্লিপ কেটে গেল। আকাশ তাল সামলাতে না পেরে একদম নদীতে পড়ে গেল। তখন ছিল বর্ষাকাল। নদী একদম ভরা ছিল। দেখতে দেখতে আকাশ পানির গভীরে যেতে শুরু করলো। তখনই নদী আর কোনো কিছু চিন্তা না করেই পানিতে ঝাঁপ দিল। সে নিজেও সেরকম একটা সাঁতার জানতো না, কিন্তু তার চোখের সামনে আকাশ ভেসে যাচ্ছিল, এটা যে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। কোনো রকমের সাথে আকাশকে ধরে নিল আর তারপর হাঁপাতে হাঁপাতে নদীর পাড়ে এসে ঠেকলো। তখনই তিন্নি আর অন্যান্য বাচ্চারা সবাই মিলে আকাশ আর নদীকে পাড়ে নিয়ে আসে। আর সবাই মিলে তাদেরকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসা মাত্রই তিন্নির আম্মু তিন্নিকে প্রচন্ড রকম বকতে লাগলো। তুই যত আকার মেয়ে ডেকি, তোকে কে বলছিল ওদের নিয়ে এখানে যেতে? তুই জানিস না ওরা সাঁতার জানে না, ওরা শহর থেকে এসেছে। আম্মু, আমি তো সেজন্য দুলাভাইকে সাবধান করেছিলাম, কিন্তু দুলাভাই তো নিজেই পড়ে গেছে। এখানে আমার কি দোষ? তুমি আমাকে কেন বকছো? এই চুপ কর, তুই একটা কথাও বলবি না। তোর সব দোষ। তুই কেন ওদেরকে এখানে নিয়ে গেলি? তুই যদি ওদেরকে এখানে নিয়ে না যেতি তাহলে কি এই দুর্ঘটনা ঘটতো? মামি প্লিজ, তুমি ওকে বকো না, ওর কোনো দোষ নেই। আমরা নিজেরাই ওখানে গিয়েছি, ও আমাদেরকে যেতে নিষেধ করেছিল। আর এইদিকে আকাশও ফিরে আসছিল, তাই হঠাৎ করে স্লিপ খেয়ে পানিতে পড়ে গেছে। ভাগ্য ভালো যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তাহলে এতক্ষণে কি হতো সেটা আল্লাহই ভালো জানে। মামি প্লিজ, তোমাকে রিকোয়েস্ট করে বলছি, এইসব কথা আবার মামাকে বলতে যেও না, মামা ভীষণ বকাবকি করবে। হ্যাঁ আম্মু, প্লিজ তুমি আব্বুকে কিচ্ছু বলো না। আব্বু যদি এসব কিছু জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। প্লিজ আম্মু। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম। যদি নেক্সট টাইম আর এমন কোনো কিছু করছিস তাহলে তোকে আমি মেরে হাড়গোড় ভেঙে দেব, এই বলে দিলাম। এ বলে তিনি আকাশ এবং নদীকে নিয়ে গ্রামের একটা ফার্মেসিতে ডাক্তারের কাছে চলে গেলেন। আকাশকে দেখিয়ে তিনি আকাশের জন্য কিছু ঔষধ নিয়ে আসলেন। সেই সঙ্গে তিনি নদীর জন্য কিছু ঔষধ নিয়ে আসলেন। অনেকক্ষণ পানিতে নেমেছিল। বাইরের পানিতে ওদের তো কখনোই এভাবে ভেজার অভ্যাস নেই। যদি ঠান্ডা জ্বর কিছু হয়ে যায় তখন তো প্রবলেম হবে।
তাই তিনি আগে থেকেই সেফটির ব্যবস্থা করে নিলেন। তবে কপালে থাকলে যা হয় আর কি। সন্ধ্যা হতে না হতে আকাশ আর নদী দুজনেরই ভীষণ রকম জ্বর আসলো। নদীর মামি ভীষণ ভেঙে পড়লেন। দুশ্চিন্তায় তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। অপরদিকে নদীর মামা সেদিন বাড়িতে ছিল না। পরের দিন পিকনিকে যাবেন, তাই ফ্যামিলির সবার জন্য কিছু কেনাকাটা করতে শহরে গিয়েছিলেন। রাত যতই বাড়তে লাগলো, দুজনেই জ্বরের তাপ ততই বেশি বাড়তে লাগলো। নদীর মামি একদম দিশেহারা হয়ে পড়েছেন। এই মুহূর্তে ওনার কি করা উচিত সেটা তিনি ভেবে পাচ্ছেন না। আর এদিকে ওনার স্বামীকে যদি উনি এসব কথা জানান তাহলে ওনাকে আরো ভীষণ বকা শুনতে হবে। তাই তিনি তখনই ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার ওনাকে কিছু টিপস দিলেন, উনি সেগুলো প্রয়োগ করলেন। বহু রাতের দিকে তাদের দুজনের জ্বর কমে আসলো। তিনি একটু স্বস্তির নিঃশ্বাস নিলেন। অপরদিকে আকাশের বাসার সবাই চিন্তায় নিমগ্ন হয়ে আছে। আকাশ হুট করে কোথাও চলে যাওয়ার মতো ছেলে নয়। আজ 2 দিন হয়ে গেছে ছেলেটার কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন আকাশের আম্মু। ড্রয়িং রুমে হাত পা ছেড়ে দিয়ে বসে আছেন। আকাশের আব্বু তখন ওনাকে বলতে লাগলেন, আচ্ছা, এভাবে না খাওয়া ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে? আমরা তো মিসিং ডায়েরি করেছি, এরপর আল্লাহ যা রাখছে কপালে। এই দেখো, একদম তুমি আমার সঙ্গে বেশি কথা বলবে না। এমনিতেও ছেলেটা 2 দিন ধরে বাড়িতে নেই। আমার কিছু ভালো লাগছে না, আর তুমি আমার সঙ্গে মজা করছো। আরে বাবা, আমি আবার তোমার সঙ্গে মজা কখন করলাম? যা সত্য তাই তো বললাম। তোমার ছেলে তো আর এখন এতটাও ছোট নয় যে কোথাও হারিয়ে যাবে। অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে, যেখানে গিয়েছে জেনে শুনেই গেছে। এ দেখো, একদম ফালতু কথা বলবে না। এদিকে খবর জানো তুমি? একটু আগে আমি জানতে পারলাম তোমার বড় ছেলে যে মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল, সেই মেয়ে নাকি বাড়ি থেকে কাউকে কোনো কিছু না জানিয়ে হুট করে কোথায় চলে গেছে। আর এইদিকে আমার ছেলেটাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সব অকাজ কি আমার সঙ্গে হয়? ওদের মেয়ে হয়তো কারোর সঙ্গে সম্পর্ক ছিল, তাই সে ছেলের সঙ্গে পালিয়ে চলে গেছে। কিন্তু তোমার ছেলে তো কারোর সঙ্গে সম্পর্ক নেই, তাহলে তোমার ছেলে কই গেল? সেটাই তো সবচাইতে অবাক করা ব্যাপার, কারণ আমার ছেলে তো কখনোই কোনো মেয়ের সঙ্গে রিলেশনে যায়নি। তাহলে আমার ছেলে কোথায় গেছে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। দেখো, কোথাও গিয়ে কোনো কাজ করলে হয়তো এতক্ষণে বাসায় ফোন আসতো, বা কোনো কিডন্যাপার যদি তাকে নিয়ে আটকে রাখতো, তাহলে টাকা পয়সার জন্য হলেও ফোন তো আসতো। হ্যাঁ, এটাই তো সবচাইতে অবাক করার ব্যাপার। এখনো পর্যন্ত কোনো ফোন কল পর্যন্ত আসলো না। এখন আমি ছেলেটাকে কোথায় খুঁজবো? দুজনের মাঝখানে এভাবেই কথা চলতে লাগলো। কিছুক্ষণ পরেই আকাশের বড় ভাইয়া সেখানে আসলো। তার মনটা ভীষণ খারাপ। অলরেডি সে খবরটা জেনে গেছে। তার যেই মেয়েটার সঙ্গে বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল সেই মেয়ে বাড়ি থেকে চলে গেছে। ছোটবেলা থেকে আকাশের বড় ভাইয়া বাবা মার পছন্দে বিয়ে করবে সেজন্য কখনো রিলেশন পর্যন্ত করেনি। আর এখন কিনা বাবা মা যে মেয়ের সঙ্গে বিয়ের সম্বন্ধ ঠিক করেছে সেই মেয়ে বিয়ের 1 সপ্তাহ আগে হুট করে কোথায় চলে গেছে। এটা মেনে নিতে পারছে না সে। কেন তার সঙ্গে এরকমটা হলো এটাই সে কোনোভাবে ভেবে উঠতে পারছে না। ড্রয়িং রুমে আসতেই আকাশের আম্মু তাকে ধরে কান্না করতে শুরু করে দিল আর বলতে লাগলো, আমাদের সঙ্গে এসব কি হচ্ছে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু, আমিও কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আল্লাহ কি সমস্ত ঝামেলা আমাদেরকে দিতে পছন্দ করেন নাকি? এখন তো সেটাই মনে হচ্ছে বাবা। তুই ভেঙে পড়িস না, আমরা তোর জন্য অন্য মেয়ে দেখবো। সে না হয় ঠিক আছে, কিন্তু আমার ভাইটা কোথায় গেল? ভাইটার আবার কোনো বিপদ আপদ হলো কিনা সেটা নিয়েই তো সবচাইতে বেশি চিন্তায় আছে। বাবা, সেটা নিয়েই তো আমাদেরও চিন্তা হচ্ছে, কিন্তু কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। কোনো খোঁজ খবর ছাড়া তো আমরা কোথাও গিয়ে খুঁজতেও পারবো না। তাছাড়া আমাদের যতদূর সম্ভব ততদূর খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই তো পাচ্ছি না। না তো কোনো বন্ধুর বাসায় আছে, আর না তো কোনো আত্মীয় বাসায়। তাহলে গেল কোথায়? চিন্তা করো না আব্বু, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো যেন আল্লাহ তার কিছু না হোক, আমার ভাইটাকে আমাদের কাছে ফিরিয়ে দিক, তাতেই আমাদের চলবে। হ্যাঁ রে বাবা, তুই একদম ঠিক কথাই বলেছিস। আল্লাহর কাছে আমাদের আর কিছুই চাওয়া নেই। আল্লাহ শুধু আমার ছেলেটাকে ভালোই ভালোই আমার কাছে ফিরিয়ে দিলেই হবে। এই বলে আকাশের আম্মা আবারও কাঁদতে শুরু করলো। এইদিকে সকাল 10টা বাজে নদীর মামা শহর থেকে ফিরে এসেছেন। পাশে এসে তিনি নদীকে ডাকতে শুরু করলেন। নদীর গায়ের জ্বর তখনও পুরোপুরি সারেনি। সে বিছানায় শুয়ে আছে, উঠতে পারছে না। শরীরে প্রচন্ড ব্যথা করছে। আম্মাজান, কোথায় আপনি? ড্রয়িং রুমে আসুন একবার।
নদীর মামার গলার আওয়াজ শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে চলে আসলেও নদী আর আকাশ তখনও ড্রয়িং রুমে আসেনি। তাই তিনি নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার, আমার আম্মাজান কই? জামাই বাবাজিকে নিয়ে এখনো আসছে না কেন? মানে আসলে তোমার আম্মাজানের জ্বর আসছে রাতে। কি বলো? তাহলে তুমি এই খবরটা আমাকে ফোন দিয়ে জানালে না কেন? আমি ডাক্তার নিয়ে আসতাম। আল্লাহ জানে আমার আম্মাজানের কতটা কষ্ট হয়েছে সারা রাত। এই বলে নদীর মামা দৌড়ে উপরে চলে আসলেন। নদী যে রুমে শুয়েছিল সেই রুমে তিনি সেই ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। নদীর কপালে হাত দিয়ে দেখতে লাগলেন জ্বর কতটুকু। জ্বর আগের থেকে অনেকটাই কমে গেছে, হালকা তাপ আছে মাত্র। নদীর মামা তখন নদীকে বলতে লাগলো, আম্মাজান, তোমার এতটা জ্বর কিভাবে আসলো? সেই সঙ্গে জামাই বাবাজির দুজনের একসাথে কিভাবে জ্বর আসলো? কি হয়েছিল? মামা, তেমন কিছুই হয়নি। এত সাধারণ জ্বর যে কারণেই হয়ে থাকতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গার আবহাওয়া অন্যরকম, তাই হয়তো এমনটা হয়েছে। আম্মাজান, এটা তুমি একদমই ঠিক কথাই বলেছো। এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে এসব সাধারণ জ্বর ঠান্ডা হতেই পারে। যাই হোক, ব্যাপার না। আমি বিকেলে আবার ডাক্তার ডেকে নিয়ে আসবো বাড়িতে। না মামা, সেটার কোনো প্রয়োজন হবে না। মামি আমাদের জন্য ওষুধ কিনে এনেছে। বিকেলের মধ্যে সুস্থ হয়ে যাব আশা করছি। সেটা হলে ভালোই হয়। যদি এখানে কোনো প্রবলেম হয় তাহলে বোন দুলাভাইয়ের কাছে কি জবাব দেব? বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন নদীর মামা। তারপর তিনি বেশ কিছুক্ষণ নদীর পাশে বসে রইলেন। আকাশ আর নদী দুজনের মাথাতেই হাত বুলিয়ে দিতে লাগলেন। নদীর অবস্থা খুব একটা সিরিয়াস না হলেও আকাশের অবস্থা একটু খারাপই ছিল। সে তো পানি খেয়ে একদম কুমির হয়ে গেছিল, তাই তার সর্দি যেন ছাড়তেই চাইছিল না। দুদিন চলে গেছে, নদীর মামা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি সিদ্ধান্ত নেন আকাশকে নিয়ে শহরে আসবেন ডাক্তার দেখানোর জন্য। তখন নদী বলতে থাকে, মামা, এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক হয়ে যাব। আসলে ও তো কখনোই গ্রামে আসেনি, তাই ওর গ্রামের আবহাওয়াটা স্যুট করতে পারছে না। দুদিন থাকলে ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, আল্লাহ ভরসা। আল্লাহ, তুমি আমার আম্মাজানের বাবাজিকে সুস্থ করে দাও, আমিন। দেখতে দেখতে আরো 2-3 দিন কেটে গেল। আকাশ আর নদী দুজনে এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই সুস্থ। তাই নদী তার মামাকে বলতে লাগলো, ও মামা, তুমি তো একটা কথা ভুলেই গেছো। আমাদের না ফ্যামিলি পিকনিকে যাওয়ার কথা ছিল। তুমি তো একদম সবকিছুই ভুলে বসে আছো। চলো না আমরা কালকে পিকনিকে যাই। তখনই পাশ থেকে তেন্নি সহ বাড়ির অন্যান্য বাচ্চারাও বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই কালকে পিকনিকে যেতে চাই। আব্বু প্লিজ আমাদেরকে নিয়ে চলো না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই নিজেদের জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। আমরা কালকে এই পিকনিকে যাব। সবাই মিলে অনেক মজা করব, আনন্দ উল্লাস করব। হুররে, খুব মজা হবে। বলেই তিন্নি নদীকে জড়িয়ে ধরে নদীর কানে কানে বলতে লাগলো, আপু, তোমাকে একটা কথা বলার ছিল। তোমার জামাইটাকে একেবারের জন্য না দিলেও পিকনিকে গিয়ে কয়েকটা ছবি তোলার জন্য দিও প্লিজ। ওরে ফাজিল বোন আমার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কয়েকটা ছবি তো তুলতেই চাইছিস, ঠিক আছে দিয়ে দেব। তবে আর কিছু কিন্তু করা যাবে না। আমার জিনিসটাকে কিন্তু একদম পারফেক্ট ভাবেই আমার কাছে ফেরত দিতে হবে। তাহলে কিন্তু খবর আছে, এই বলে দিলাম। আচ্ছা আপু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। তুমি যেমন বলবে আমি তেমন করব। তোমার জামাইটাকে শুধু আমি কয়েকটা ছবি তুলে তবেই ফেরত দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন চল নিজের রুমে গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নে। আচ্ছা আপু, তুমি তো হেভি মজার মানুষ। তোমার জামাইকে নিয়ে ছবি তুলতে চাইলাম, কিন্তু কেন ছবি তুলতে চাইলাম সেটা তো তুমি একবারও আমাকে জিজ্ঞেস করলে না। আজব তো, তুই তো আমার ছোট বোন হোস। তুই আমার জামাইকে নিয়ে ছবি তুলবি এখানে আবার? কারণ জিজ্ঞাসা করার কি আছে? শালি দুলা ভাইয়ের সঙ্গে ছবি তুলতেই পারে, এইখানে তো কোনো কারণ দেখার কিছু নেই। না আপু, আসলে ব্যাপার হলো আমাদের কলেজের কয়েকটা ছেলে বেশ কিছুদিন ধরে আমাকে ভীষণ বিরক্ত করছে। আমি ওদেরকে বলে দিয়েছি আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে আর দেশের বাইরে থাকে, কিন্তু তারা আমার বয়ফ্রেন্ডকে দেখতে চাইছে। এখন আমি ছেলে মানুষের ছবি কোথায় পাবো? তাই ভাবছি তোমার জামাইয়ের সঙ্গে ছবি তুলে এই ছবিটাই ওদেরকে দেখিয়ে দেবো। আরে বা, তোর মাথায় তো দেখছি হেভি বুদ্ধি। তোমার বোন বলে কথা, মাথায় বুদ্ধি তো থাকতেই হবে, তা না হলে চলবে নাকি? হ্যাঁ, এটা তো একদম ঠিক কথাই বলেছিস। আমার মাথায় বুদ্ধি যদি না থাকতো তাহলে এরকম হ্যান্ডসাম একটা ছেলেকে আমার নিজের জামাই বানাতে পারতাম না। আর তুই আমার বোন, তোর মাথায় তো বুদ্ধি থাকতেই হবে।
সেটা তো আর বলতে পারছি না বোন। আমার আসলে আমি তোর দুলাভাইয়ের সম্পর্কে বা তার ফ্যামিলি সম্পর্কে সেরকম কিছুই জানি না। আচ্ছা আপু, তুমি আমাকে একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি একটা মানুষকে বিয়ে করেছো, সারা জীবন তার সঙ্গে থাকবে বলে প্রতিজ্ঞা করেছো, আর তার সম্পর্কে তুমি কিছুই জানো না? না মানে আসলে আমার জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। আসলে বিয়ে করে নিয়েছি তো, তার ব্যাপারে খোঁজ খবর বা জানাশোনা করার মতো কোনো সময়ই হয়ে ওঠেনি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, কোনো ব্যাপার না। দুলাভাই কিন্তু আমার হেব্বি পছন্দ হয়েছে। আমার মনে হয় দুলাভাই দেখতে যেমন সুন্দর, তার ব্যাপারে সব কিছুই তেমন সুন্দর হবে। দোয়া করিস তাই যেন হয়। এই বলে নদী আর তিন্নি দুজনে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। পরদিন সবাই মিলে ফ্যামিলি পিকনিকে গেল। অনেক আনন্দ উল্লাস করলো। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। হঠাৎ করে সেদিন আকাশ হুট করেই বলতে লাগলো, বাসার জন্য আমার ভীষণ মন খারাপ লাগছে। কতদিন হয়ে গেল আব্বু আম্মুর সঙ্গে কথা বলি না। আম্মুকে ভীষণ মিস করছি। তুমি কি বাসায় যাবা? কিভাবে বাসায় যাব সেটাই তো ভেবে পাচ্ছি না। বাসায় গেলেই তো জিজ্ঞাসা করবে আমি এতদিন কোথায় ছিলাম, তখন আমি কি উত্তর দিব? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, যা প্রশ্ন করবে সব কিছুর উত্তর আমি দিয়ে দেব। কিন্তু আমার তো মনে হয় না আমার ফ্যামিলি কোনোদিন তোমাকে মেনে নেবে। তারা তো তোমার সঙ্গে বাজে ব্যবহার করতে পারে। তখন তুমি ঠিক কি করবে? ওসব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। যা হবে সব দেখা যাবে। আমি সব কিছু সামলে নেব। তুমি এখন চলো তো আমার সঙ্গে। মামার সঙ্গে কথা বলি, আমরা কালকে ঢাকায় ব্যাক করব। আচ্ছা ঠিক আছে, চলো আগে মামার সঙ্গে কথা বলি। মামা কি বলে সেটা আগে জেনে নেওয়া যাক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ তাই, চলো আগে মামার মতামতটা জেনে নেই। এই বলে নদী আর আকাশ দুজনেই মামার রুমে চলে আসলো। তারা দুজনে অনেকক্ষণ মামার সঙ্গে গল্প করলো আর ঢাকায় ফিরে যাওয়ার ব্যাপারটা বলল। তখন তাদের মামা বলতে লাগলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা এখন ঢাকায় ফিরে যেতে পারো। তোমরা চাইলে আমিও তোমাদের সঙ্গে যেতে পারি। না মামা, আপনাকে কষ্ট করে আমাদের সঙ্গে যেতে হবে না। আমাদের বাসার পরিবেশ যখন স্বাভাবিক হবে তখন আমি আম্মুকে দিয়ে আপনাকে ফোন দেওয়াবো। তারপর ফ্যামিলির সবাইকে নিয়ে আমাদের বাসায় যাবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনই হবে। আগে তোমরা ভালোভাবে বাসায় যাও, সব কিছু ভালোই ভালোই মিটে যাক, তারপর যা হবে দেখা যাবে। তা তোমরা কবে রওনা দিতে চাচ্ছ? মামা তুমি যদি বলো তাহলে আমরা আজ রাতেই ঢাকা ফিরে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কাউন্টারে কথা বলে রাখবো, তোমাদের জন্য টিকিটের ব্যবস্থা করে রাখবে। আচ্ছা মামা, ঠিক আছে, ধন্যবাদ। এই বলে আকাশ আর নদী দুজনে নিজেদের রুমে চলে আসলো। নদী নিজেদের জিনিসপত্র গোছাতে শুরু করলো। তখনই তিন্নি তাদের রুমে আসে। নদীকে জিনিসপত্র গোছাতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আপু, তোমাদের জিনিসপত্র গোছাচ্ছ কেন? পাগলি মেয়ে, কবে এখানে এসেছি আর এখন তো বাসায় যেতে হবে নাকি? কি বলো আপু, তোমরা এখান থেকে চলে যাবে? তোমার এখান থেকে চলে গেলে আমরা ভীষণ খারাপ লাগবে। খারাপ লাগার কিছুই নেই শালিকা। আমি বাসায় গিয়ে সব কিছু সামলে নিয়েই মামাকে ফোন করব। তারপর তোমরা সবাই মিলে আমাদের বাসায় চলে যেও। তোমাকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াবো। দুলা ভাই, আপনি বললেন আমি এখনই আপনার সঙ্গে যেতে পারি, যদি আপু হয়তো করতে দেবে না। আরে কি বলো, তোমার আপু দেবে না মানে? 100 বার দেবে। তোমার মতো সুন্দরী শালিকা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তোমাকে নিয়ে ঘুরতে যাব না, এটা হয় নাকি? এই যে মিস্টার, আমার সামনে শালিকার সঙ্গে এইভাবে ফ্লার্ট করাতে এবং একদম খুশিয়ে দুটোকেই। এই যা, আমার মান সম্মান বলতে কিছু অন্তত রাখো। আমি তোমার জামাই লাগি, এটা ভুলে যাও নাকি? ও আচ্ছা, এই ব্যাপার। তুমি আমার স্বামী আমার ছোট বোনের সঙ্গে ফ্লার্ট করতে পারবে, তখন কোনো সমস্যা নেই। আর আমি বললেই যত দোষ। আচ্ছা বাবা, ঠিক আছে, আমাদের দুজনের সঙ্গে তোমাকেও নিয়ে যাব। এবার তো হ্যাপি? অবশ্যই, তুমি যেখানেই যাও আমাকে নিয়ে তবেই যেতে হবে, কারণ আমি তোমার বিয়ে করা বউ। এখন তুমি একা কোথাও যেতে পারবে না। ওকে আপু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন বলো তোমার কোন হেল্প লাগবে কি না? আমি কি তোমাকে এসব কিছু গুছিয়ে দিতে হেল্প করব? না বোন, আমার কোনো হেল্প লাগবে না। আমি নিজেই সবকিছু সামলে নিতে পারবো। তোরা ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, পড়াশোনা ঠিকঠাক মতো করিস। ওকে আপু,
তুমি সাবধানে থেকো আর শ্বশুরবাড়ির সবার সঙ্গে একটু মিলেমিশে থাকার চেষ্টা করো। আমাদের মা কাকিরা যেভাবে এখনো একই সংসারে রয়েছে, তুমিও সেভাবে শ্বশুরবাড়ির সংসারটাকে আগলে রেখো। বর্তমানে সময়ে ওভার স্মার্ট বউদের মতন হয়েও না। ওরে বাবারে বাবা, এইটুকুনি পিচ্চি মেয়ের মাথায় এত বুদ্ধি! আচ্ছা ঠিক আছে, আমি খুব ভালো বৌমা হব, সেই সুনাম তুই এই বাড়িতে বসে শুনতে পারবি। আমি জানি তুমি এটা পারবে, কারণ তোমার মধ্যে সব রকম গুণ আছে। একটা ভালো বইয়ের যা থাকা প্রয়োজন, তোমার জন্য অনেক শুভকামনা রইল আপু। হ্যাঁ, তোরাও সবাই খুবই ভালো থাকিস, আর ঢাকায় বেড়াতে আসিস তোর পরীক্ষা শেষ হলে। শোনো, তুমি মানিয়ে নিতে পারবে তো শেষবারের মতো ভেবে নাও। বললাম তো, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমি সবকিছু ঠিকভাবেই হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। সেদিন রাতেই আকাশ আর নদী দুজনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। নদীর মামা তাদের দুজনকে ছাড়তে আসলো। বাড়িটা একদম নীরব হয়ে গেছে। নদী আর আকাশ এই বাড়িতে আসার পর যেমন প্রাণোজ্জ্বল ছিল, বাড়িটা তেমনই তারা চলে যাওয়ার পর বাড়িটা একদম নৃত্যপুরীতে পরিণত হলো। সবাই কান্নায় ভেঙে পড়ল। এতদিন পর বাড়ির বড় নাতি বাড়িতে বেড়াতে এসেছিল, আর সে এখন আবার চলে যাচ্ছে। কত আনন্দ উল্লাস করেছিল, কত স্মৃতি জমা হয়েছে, আর সেই সব কিছু এখন স্মৃতির পাতাতেই থেকে যাবে। নদীর মামা তাদেরকে বাসে উঠিয়ে দিল। স্টেশনের এক পাশে দাঁড়িয়ে আছেন তিনি। রাত 8টা বাজে। ল্যাম্পপোস্টের আলোয় ওনার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, যেন নিজের মাকে ছেড়ে দিচ্ছেন তিনি। এমন ভাবেই কান্না করছেন। মামার কান্না দেখে নদী বাস থেকে নেমে গেল, মামাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মামা প্লিজ, এইভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছো কেন? জানিস, তুই যখন হয়েছিলি তখন আমাদের কারো বাচ্চা ছিল না, তুই ছিলি আমাদের চোখের মণি, সবাই তোকে কত আদর করতাম। আর তারপর কত বছর তোর সঙ্গে কোনো যোগাযোগই নেই, এত বছর পর তোকে পেলাম, এখন আবার আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। মামা, এখন আমি বড় হয়েছি, আমার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আছে, আমাকে তো এখন যেতেই হবে। আর চিন্তা করছো কেন? শ্বশুর বাড়িটাকে সামলে নেই, তারপর আবার আসবো। ঠিক আছে মা, ভালো থাকিস, খুব ভালো থাকিস, তোদের দুইজনের জন্য অনেক দোয়া রইল। যা, বাস ছেড়ে দিবে হয়তো এখনই। বলেই তিনি আবার অন্যদিকে বাসে উঠিয়ে দিলেন। নদীর বাসের জানালার পাশের সিটটায় বসলো। মামা তখনও কান্না করছে, ওনার চোখের পানি যেন বাধা মানছে না। অজরে ছড়ে চলেছে মামার কান্না দেখে নদীরও ভীষণ কান্না পাচ্ছে। ছোটবেলায় মামা বলতে তার জীবন ছিল, আর তারপর হঠাৎ করেই মায়ের জেদের কারণে এত বছর মামাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়ে ওঠেনি। এত বছর পর মামার বাড়িতে থেকে আবারও সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছিল, আর তখনই আবারও শহরে ফিরে যেতে হচ্ছে। অনেকদিন থাকতে ইচ্ছে করছিল, কিন্তু কি আর করবে, পরিস্থিতি তো আগে সামাল দিতে হবে। কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দিল। নদী বাইরে তাকিয়ে আছে। যতদূর মামাকে দেখা যায় সে তাকিয়ে আছে। বাস দ্রুত গতিতে অন্ধকারে হারিয়ে যেতে লাগলো। তার মামা বাস ছেড়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ বাসের দিকে তাকিয়ে সামনের দিকে হেঁটে আসছিল, কিন্তু সেটা আর বেশিক্ষণ দেখা গেল না। মুহূর্তের মধ্যেই অন্ধকারে হারিয়ে গেল সব। ভোর 5টায় কমলাপুর স্টেশনে এসে বাস থেমেছে। আকাশ আর নদী দুজনেই ঘুম ঘুম চোখে বাস থেকে নামলো। পাশের একটা দোকান থেকে এক বোতল পানি কিনে নিয়ে দুজনে চোখ মুখ ধুয়ে নিল, আর তারপরেই একটা সিএনজি ভাড়া করে আকাশদের বাসায় চলে আসলো দুজনে। দরজার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউই কলিং বেল চাপ দেওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না। তখনই নদী আকাশকে বলতে লাগলো, কি হলো, তুমি কলিং বেলে চাপ দিচ্ছ না কেন? আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? আম্মু দেখার পর কি হবে সেটাই তো ভেবে পাচ্ছি না। কিছু ভেবে পেতে হবে না, সরো তো এখান থেকে। বলেই নদী আকাশকে সেখান থেকে সরিয়ে দিয়ে নিজেই কলিং বেলে চাপ দিল। একটু পরে আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের আম্মু আকাশকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিলেন, আর বলতে লাগলেন, কি রে বাবা, কি হয়েছিল তোর? তুই আমাদের কাউকে কোনো কিছু না জানিয়ে এভাবে হুট করে কোথায় চলে গেছিলি? না মানে আসলে আম্মু, কি হলো বাবা, কি হয়েছে? আমাকে খুলে বলছিস না কেন? এভাবে তুই তোতলাচ্ছিস কেন? তখনই পিছন থেকে বেরিয়ে এলো নদী। মুহূর্তের মধ্যেই নদী আর আকাশের আম্মুর দুজনেরই চোখ চড়ক গাছ। আকাশের আম্মু চিৎকার করে বলতে লাগলো, এই মেয়ে, তুমি এখানে কি করে? তুমি না তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছো? কথাটা শুনেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল আকাশের। সেটা ভাবতেই পারছে না কি থেকে কি হয়ে গেল।
আকাশের আম্মু চিল্লাফাল্লা করে বাড়ির সবাইকে ড্রয়িং রুমে নিয়ে আসবেন। তিনি কোনোভাবেই কোনো কিছু মিলাতে পারছেন না, যেন মাথার উপর আকাশ ভেঙে পড়েছে ওনার। আকাশের আব্বু তখন আকাশের আম্মুকে শান্ত করতে বলতে লাগলেন, যা হওয়ার হয়ে গেছে, এসব কিছু নিয়ে আর কোনো ঝামেলা করো না। তোমার বড় ছেলে বউ বানাতে চেয়েছিলে, এখন ছোট ছেলে বউ হয়ে এই বাড়িতে এসেছে, এতে এত ঝামেলা করা কি আছে? মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ করলাম আর অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে নিলে, তাও আবার আজ প্রায় 1 মাস পর ফিরে এসেছে। দেখো, ওরা ছোট মানুষ, ভুল করতেই পারে, কিন্তু তাই বলে তুমি আর আমি তো ভুল করতে পারি না। ওদেরকে যদি এখন আমরা বাড়ি থেকে বের করে দিই তাহলে কোথায় যাবে সেটা বলতে পারো? আর আমাদেরই তো মান সম্মান যাবে। হ্যাঁ আম্মু আব্বু একদম ঠিক কথাই বলেছে। তবে এই ব্যাপারটা নিয়ে আর ঝামেলা করো না, যা হওয়ার তা হয়ে গেছে। আরে ওই ব্যাপারটা তো শুধু আমার পরিবারের মানুষরাই জানতাম, বাইরের কেউ তো আর জানে না, তাহলে আর কি সমস্যা? কিরে বাবা, তোরাও তো দেখছি ওদের সঙ্গে সঙ্গে মাথা খারাপ হয়ে গেছে। তুই জানিস তুই কি বলছিস? তোর সঙ্গে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, সেই মেয়েটাই এখন তোর ওই ছোট ভাইয়ের বউ। হ্যাঁ তো কি হয়েছে? এটা তো অবাক হওয়ার কিছু আছে? তুমি ওকে এই বাড়ির বউ বানাতে চেয়েছিলে, সে তো এই বাড়ির বউ হয়ে এসেছে, এতে তোমার আরো খুশি হওয়ার কথা। মানে তোরা সবাই পাগল হয়ে গেছিস। হ্যাঁ, যদি তোমার সেটা মনে হয়ে থাকে তাহলে সেটাই আমার ছোট ভাই একটা ভুল করেছে, তার জন্য আমি ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারি না। আর এমন তো নয় যে ওর বউয়ের সঙ্গে আগে আমার বিয়ে হয়ে গিয়েছিল, তারপর সে কিছু একটা করেছে। হ্যাঁ রাজ তো ঠিক কথাই বলেছে। ও যদি এই ব্যাপারটাকে এত সহজভাবে নিতে পারে, তাহলে তুমি মা হয়ে কেন এই ব্যাপারটা মেনে নিতে পারছো না? তুমি এটা মেনে নাও, এটা তোমার জন্য ভালো হবে এবং আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য খুবই ভালো হবে। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, আমি এই ব্যাপারে আর কোনো কথাই বলবো না। তখনই নদী সামনের দিকে এগিয়ে আসে আকাশের আম্মুর হাত দুটো ধরে বলতে থাকে, দেখুন আম্মু, আসলে আমি বিয়েটা করতে চেয়েছিলাম না। আপনার বড় ছেলেকে আমার পছন্দ ছিল, তাই আমি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলাম। আর তখনই রাস্তায় আপনার ছোট ছেলের সঙ্গে দেখা হয়ে যায়। তবে আপনার ছোট ছেলে বা আমরা তো কেউই কাউকে চিনতাম না, তাই অ্যাক্সিডেন্টালি আমরা দুজনে বিয়েটা করে নিই। তবে বিশ্বাস করেন, এর আগে আমাদের দুজনের কারোরই কোনো সম্পর্ক ছিল না। এই মেয়ে, কি ভাবছো তুমি? তুমি আমাকে যা শোনাবে আমি তাই বিশ্বাস করব? আম্মু তুমি বিশ্বাস করতে বাধ্য, কারণ আমি আমার ভাইকে চিনি। আমার ভাই কখনো কোনো অন্যায় কাজ করতেই পারে না। আমার ভাইকে জেনে শুনে কোনো ভুল করেনি, আর এটা তোমাকে মেনে নিতে হবে। এই বলে আকাশের আব্বু আর আকাশের ভাইয়া দুজনেই আকাশের আম্মুকে অনেক বোঝালো, আর তারপর অবশেষে তিনি বাধ্য হয়ে সবকিছু মেনে নিলেন। দেখতে দেখতে কেটে গেল প্রায় 3-4 মাসের মতো সময়। নদীর ফ্যামিলির মানুষ এখনো মেনে নেয়নি, তাতে আকাশের আব্বু আম্মুর কিছুই যায় আসে না। তারা তাদের বৌমাকে পেয়ে গেছে, এটাই তাদের জন্য অনেক কিছু। এদিকে রাজের অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। সেদিন সকালবেলা নদী ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানাচ্ছিল। আকাশের ফাইনাল ইয়ারের এক্সাম চলছে, তাই আকাশ খুবই ব্যস্ত পড়াশোনা নিয়ে। নদী সবাইকে নাস্তা দিয়ে আকাশের জন্য নাস্তা রুমে নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যায়। পরিবারের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেল। আকাশ তাড়াতাড়ি করে নিচে নেমে আসলো সবার চিৎকার শুনে। নদী জ্ঞান হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি করে নদীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারে বেশ কিছু টেস্ট করালেন। এদিকে ততক্ষণে নদীর জ্ঞান ফিরে এসেছে। আকাশ নদীর হাত দুটো ধরে বসে আছে। নদীর চোখ খোলা মাত্রই আকাশ নদীকে বলতে লাগলো, কি হয়েছিল তোমার? এভাবে হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গেলে কেন? জানি না, হুট করে মাথাটা ঘুরে গেছিল। ও আচ্ছা, এখন তোমার শরীর কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ, আগের থেকে বেটার ফিল করছি। আমি বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চলো, এখানে আমার ভালো লাগে না। বাসায় তো নিয়ে যাবই, আগে ডাক্তার আসুক। কতগুলো টেস্ট করিয়েছে, সেগুলো রিপোর্ট কি আসে আগে দেখি। বলতে না বলতেই ডাক্তার রিপোর্টগুলো হাতে নিয়ে কেবিনে প্রবেশ করলো। আকাশ উঠে দাঁড়ালো আর ডাক্তারকে বলতে লাগলো, কি ব্যাপার ডাক্তার, আমার বউয়ের কি হয়েছে? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ অবশ্যই ঠিক আছে, সেই সঙ্গে একটা খুশির খবরও আছে। ও মা, তাই নাকি? কি সেই খুশির খবর? কংগ্রাচুলেশন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। কি বলেন ডক্টর, সত্যি বলছেন তো? অবশ্যই, আপনার সঙ্গে মিথ্যা কেন বলবো। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। এই বলে ও ডাক্তারের কেবিন থেকে বের হয়ে চলে গেল।
এদিকে আকাশ তখনই দৌড়ে এসে নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, থ্যাংক ইউ ম্যাডাম, আমাকে এত বড় একটা খুশির সংবাদ জানানোর জন্য। তোমাকেও থ্যাংক ইউ আমাকে মাতৃত্বের স্বাদ অনুভব করানোর জন্য। ম্যাডাম, তবে এখন থেকে আপনাকে অনেক সাবধানে থাকতে হবে। বাড়িতে কোনো কাজ করা চলবে না। ভাবি আছে, আম্মু আছে, তারা সব সামনে নেবে, আর আপনি শুধু রেস্ট করবেন। তুমি কি পাগল নাকি? আমি বাড়ির বউ, সংসারের কাজ না করলে আমার একদম ভালো লাগবে না। এই দেখো, একদম বেশি কথা বলবে না। আমি যা বলবো তোমাকে তাই মেনে নিতে হবে। তুমি ভুলে যেও না আমি তোমার জামাই লাগি। যথা আজ্ঞা জামাই যান, আপনি যেমন বলবেন তেমনই হবে। হাজার হোক তুমি আমার 10টা না, 5টা না, একটা মাত্র বউ। আমার সারা পৃথিবী একদিকে, তুমি একদিকে। ভীষণ ভালোবাসি তোমায় বউ। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। দুজন দুজনকে জড়িয়ে ধরলো। আকাশ নদীকে শক্ত করে নিজের বুকের সঙ্গে চেপে ধরে তার কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। নদীও আকাশের বুকে মাথা রেখে নতুন জীবনের স্বপ্ন দেখতে লাগলো। আর এভাবেই শুরু হলো তাদের নতুন জীবনের পথ চলার দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সব দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।